৭১-এর সাম্য, মানবাধিকার, মর্যাদা আর সামাজিক সুবিচারের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ৫৩ বছর পরও তা অধরা থেকে গিয়েছিল। বারবার হোঁচট খেয়েছে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, দুর্বল হয়েছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। কিন্তু ২০২৪ সালের জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অদম্য তারুণ্যের নেতৃত্বে গণমানুষের জাগরণ বদলে দিয়েছে স্বৈরাচারের লৌহ কঠিন শাসন। একাত্তরের সুদূর প্রসারী আকাঙ্ক্ষা পূরণ হয়নি। দীর্ঘ ৫৩ বছরে দেশের গণতান্ত্রিক পদ্ধতি ও সংস্কৃতির বিকাশ বারবার হোঁচট খেয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নামে মাত্র টিকে ছিল, ভেতরে ভেতরে হয়ে উঠেছিল দুর্বল ও অকার্যকর। ১ বছর হয়ে গেছে জুলাই অভ্যুত্থানের। প্রাপ্তির জায়গায় আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি, আর প্রত্যাশার জায়গায় অনেক প্রত্যাশা ছিল যে আমরা একটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যে ইনসাফের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের কমিটমেন্ট, সেটার দিকে অগ্রসর হব। এই বুর্জুয়া স্ট্রাকচারের যে রাষ্ট্র ব্যবস্থা, এই পেশিশক্তি এবং কালো টাকা নির্ভর, কমিশন বাণিজ্য নির্ভর যে স্টেট স্ট্রাকচার, মাফিয়া স্ট্রাকচার, এটাকে ভেঙে তছনছ করে আমরা রিফর্ম করে আমরা সুন্দর একটা বাংলাদেশ গঠন করব, যেখানে আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না এবং মানুষ তার আত্মমর্যাদা নিয়ে বসবাস করতে পারবে। ২০০৯ সালে একটি দলীয় সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। ক্রমান্বয়ে তারা গণতান্ত্রিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিক চরিত্র ধারণ করতে শুরু করে। রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের মানবাধিকার হরণ, গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা ও হামলার মাধ্যমে তারা একটি নৈরাজ্যকর ও বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করে। আন্দোলনের সময় তো আমরা চিন্তা করি না যে আসলে আমরা কি ঘরে ফিরতে পারবো কিনা। ঘর থেকে বের হওয়ার সময় আমাদের চিন্তা, হয়তো আমাদের অনেক আবু সাইদ, মুগ্ধ এবং ওয়াসিম সহ অনেকে যারা মৃত্যুবরণ করছে, শহীদ এই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করছে, আমরাও চাই হয়তো বা কোনো দিন আমরাও মৃত্যুবরণ চলে যাব। কারণ আমাদের, আপনারা দেখেছেন আমাদের যে সহযোদ্ধারা অন্যদেরকে অনেককে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে, অনেককে গুম করে ফেলছে। আমাদের আরিফ সোহেল, তারপরে বৈষম্য ছাত্রদলের সাবেক সদস্য সচিব, তারপর হচ্ছে যে আমাদের মাসনুন এবং জেলাভিত্তিক অনেক অসংখ্য নাম জানা সহযোদ্ধাকে তারা কারাগারে নিয়ে গেছে, তারা এক ধরনের মিসিং। তো সে প্রেক্ষাপটে আমরা হয়তো চিন্তা করছি হয়তো আমরাও কেউ কিছু একটা হয়ে যেতে পারি। সেখান থেকে 10 দিন পরে মিডিয়ার সামনে দেখালো আমি অনেক কী কাজ করে ফেলতেছি। যে তো এক্ষেত্রে আমার পরিবার আমাকে বিভিন্ন জায়গায় আমার লাশ নিয়ে খুঁজছে, আসলে আমার লাশটা পাবে কি পাবে। বিভিন্ন জায়গাতে কল দিচ্ছে, বিভিন্ন জায়গায় অজ্ঞাত লাশ পাচ্ছে, সেখানে চলে যাচ্ছে, সেখানে দেখতেছে আসলে এটা আমি কিনা, আমার সাথে মিলতেছে কিনা। কিন্তু পরিবার, এটা আমি বেঁচে আছি, এটা পরিবার আলহামদুলিল্লাহ ছিল এই জায়গা থেকে। সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তি ও গোষ্ঠী বন্দনার জন্য নিবেদিত রাখা হয়েছিল, যা দেশের ভবিষ্যৎকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিচ্ছিল। এই পটভূমিকায় ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হয় বৈষম্য বিরোধী আন্দোলন, যা দ্রুতই লক্ষ লক্ষ ছাত্র জনতার অংশগ্রহণে এক অভূতপূর্ব সফল গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়। স্বৈরাচারী শাসক গোষ্ঠী এই শান্তিপূর্ণ আন্দোলন দমাতে সর্বশক্তি নিয়োগ করে। রাজনৈতিক নেতাকর্মীরা ছিলেন, অ্যাক্টিভিস্ট ছিলেন, যারা অত্যাচারিত, নিপীড়িত হচ্ছিলেন। সাধারণ মানুষ যারা ছিলেন, তারা দিনের পর দিন নিষ্পেষিত হচ্ছিলেন, বঞ্চিত হচ্ছিলেন। জগদ্দল পাথরের মতো আওয়ামী লীগ আমাদের উপর চেপে বসছিল। সেটা থেকে মুক্তি পেয়েছি এই জুলাই অভ্যুত্থানে। তরুণ, ছাত্র, যুবক, জনতা প্রত্যেকেরই ভূমিকা আছে এবং এইটাতে সবাই প্লাস, গোল্ডেন প্লাস। যে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ছাত্র অধিকার পরিষদের আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম, আমাকেও ৩-৪ জন সাথে নিয়ে যেতে বলা হয়েছিল। আমি সেটা অস্বীকার করি। সেই 18ই জুলাই পল্টন থেকে আমি বক্তব্য দেই যে যেহেতু লাশ পড়েছে, রক্ত ঝরিয়েছে, গুলি করছে, এখন আর এই আওয়ামী লীগের সাথে আমাদের বৈঠকের কোনো সুযোগ নেই। এরপরে তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং আমাকে খুঁজতে শুরু করে এবং 28শে জুলাই সেখান থেকে আমাকে তুলে নিয়ে যায়। জুলাই মাসে আন্দোলন আরও তীব্র রূপ নেয়, যেখানে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট সহ অবরোধ কর্মসূচি চালায়। এই সময় আন্দোলন দমাতে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের ফলে সংঘর্ষ ঘটে এবং রংপুরে শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন।
এই ঘটনাটি আন্দোলনকে আরও জোরালো করে এবং দেশ জুড়ে উত্তেজনা বৃদ্ধি পায়। 2024 সালের 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমনপীড়ন ও হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে দমনের উদ্দেশ্যে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের ছাত্রলীগ ও যুবলীগ সহ অঙ্গ সংগঠনগুলো সম্মিলিতভাবে এই অভিযান পরিচালনা করে। প্রথমে জুলাই আন্দোলনটা শুরু হয় হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। তো আমার হচ্ছে কোটা সম্পর্কে খুব বেশি একটা কোটা বিরোধিতা নিয়ে আমার খুব বেশি একটা মাথা ব্যথা ছিল না, কিন্তু পরবর্তীতে যখন এই আন্দোলনে হচ্ছে পুলিশ 16 তারিখ আবু সাইদকে গুলি করে মেরে ফেলেন, তো তখন থেকে হচ্ছে ব্যাপারটা আমার ভিতরে শুরু হয় যে কেন এরকম কেন হবে, যে মানুষের টাকায় কেনা গুলি মানুষের উপর কেন ছোড়া হবে। তো সেখান থেকে হচ্ছে আমার আন্দোলনে যোগ দেওয়ার যে ব্যাপারটা শুরু হয়, ওইখান থেকেই শুরু হয়। তো 17 তারিখ হচ্ছে এলাকার বন্ধুদের নিয়ে হচ্ছে রাত্রেবেলা ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলনে যোগদান করি। এরপর 17 তারিখ থেকে মোটামুটি প্রত্যেক দিনে আন্দোলনে যাওয়া হয়। প্রথম দিন ঢাকা ইউনিভার্সিটিতে গেলেও পরের দিনের আন্দোলনগুলো হয় হচ্ছে আমার শনি একটা থেকে এক দফার কর্মসূচি ঘোষণা করা হয় 5 তারিখে। তখন যথারীতি আন্দোলনের জন্য হচ্ছে 5 তারিখ সকালে আমরা বের হই শনি একটার দিকে। তো শনি একটা থেকে যখন আমরা গণভবনের দিকে মার্চ করতে থাকি, তখন হচ্ছে দুপুর ঠিক 2:30টার দিকে আমরা যখন যাত্রাবাড়ি থানার সামনে ছিলাম, তখন হচ্ছে পুলিশ থানা থেকে বের হয়ে গুলি করতে করতে বের হয়। তখনই হচ্ছে আতর্কিত আমি থানার অপোজিটে থাকার কারণে গুলিটা আমার ঠিক বাম পায়ের পেছন দিক থেকে লাগে হাঁটুতে এবং সামনে দিয়ে বের হয়ে যায়। তো গুলিটা লাগে ঠিক 2:30টার দিকে এবং পুলিশের গোলাগুলি, বাইরের গ্যাঞ্জাম বলি যেটাই বলি না কেন, সেটার কারণে হচ্ছে আমাকে হাসপাতালে নিতে নিতে প্রায় 7টা-8টা বেজে যায়। এবং প্রথমে ঢাকা মেডিকেল, তারপরে হচ্ছে ওইখানে পায়ে রড বসানো হয়। তখন দেখা যায় যে আমার ভাস্কুলার ইনজুরি আছে, সেটা ঠিক করার জন্য হচ্ছে হৃদরোগে নিয়ে যাওয়া হয়। তো হৃদরোগে তখন বলে যে খুব বেশি দেরি হয়ে যাওয়ার কারণে পায়ের বাকি অংশটা মারা যায়, যার কারণে হচ্ছে পঙ্গুতে নিয়ে গিয়ে পা কেটে ফেলার সব সিদ্ধান্তই নেওয়া হবে আসলে। শাইখ আসাবুল ইয়ামিন 2024 সালের 18 জুলাই সাভারে ছাত্র জনতা আন্দোলনের সময় শহীদ হওয়া প্রথম ছাত্র। পুলিশ আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি থেকে হাইওয়েতে ফেলে দেওয়া হচ্ছে। তার হাত ছড়িয়ে আছে এবং পা ভাঁজ করা। এমন নিষ্ঠুর ও অমানবিক আচরণ মানবতাকে স্তম্ভিত করে দিয়েছে। উত্তাল জুলাই রক্তমাখা শ্রাবণের 18 জুলাই ঢাকার রাজপথ কাঁপছিল অধিকার আদায়ের আন্দোলনে। তপ্ত দুপুরে যখন হাজারো কণ্ঠ স্লোগানে মুখর, ঠিক তখনই টকবগে তরুণ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যিনি হাতে পানি আর বিস্কুট নিয়ে ছুটে বেড়াচ্ছিলেন আন্দোলনকারীদের তৃষ্ণা মেটাতে। মানুষের সেবায় নিবেদিত সেই হাতগুলোই হয়ে উঠল সহিংসতার শিকার। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ার পর তার গলায় ঝোলানো রক্তমাখা আইডি কার্ডটি যেন চিৎকার করে বলছিল এক অকথিত আত্মত্যাগের গল্প, যা আজও সেই গণ অভ্যুত্থানের প্রতিটি রক্তবিন্দুকে স্মরণ করিয়ে দেয়। 20 জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে অন্য সবার সাথে অংশ নেয় 19 বছর বয়সী শিক্ষার্থী ইমাম হোসেন সহ তার বন্ধুরা। ভিডিও ফুটেজে দেখা যায় খুব অল্প দূরত্ব থেকে নিরস্ত্র ইমাম হোসেনের উপর গুলি চালায় পুলিশ। ইমাম পুলিশের সন্তান বলার পরেও রক্ষা পায়নি। কোটা সংস্কার আন্দোলনের সময় যে ছবিগুলো দেশের মানুষকে কাঁদিয়েছিল, সেগুলোর মধ্যে একটি রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের মরদেহের ছবি। যে সময় তাকে রিকশার পাদানিতে তুলে দেওয়া হয়, তখনও রড ধরে রেখেছিল নাফিজ। এরপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আন্দোলন নিয়ন্ত্রণে আনতে সরকার দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং গুলি করে হত্যার নির্দেশ দিয়ে কারফিউ জারি করে। এই দমন অভিযানে ব্যাপক প্রাণহানি ঘটে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এই সময় 1400-এরও বেশি মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই ছিলেন ছাত্র, আন্দোলনকারী এবং সাধারণ বেসামরিক নাগরিক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও এবং গণমাধ্যমের প্রতিবেদনে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা সংগঠিত সহিংসতার ভয়াবহ চিত্র উঠে আসে। ঢাকার রাজপথ পরিণত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে।
কিন্তু জনগণের ঐক্য আর ইস্পাত কঠিন সংকল্পের কাছে সমস্ত হিংসা পরাস্ত হলো। 5ই আগস্ট আবার বছর ঘুরে যখন আসলো, আজকের দিনে তাকিয়ে যখন পেছনে তাকাই, তখন একই সাথে একটি অনেক ধরনের খুশি, আনন্দ, আবার অনেক বেদনা, দায়িত্ব মনে পড়ে যায়। একটি মিশ্র অভিজ্ঞতা। গত 5ই আগস্টে বাংলাদেশের মানুষ বুক ভরা স্বপ্ন দেখেছিল যে সামনের বাংলাদেশে আমরা মুক্ত, সব ধরনের বৈষম্য থেকে আমরা মুক্ত থাকব, সব ধরনের অরাজকতা থেকে মুক্ত থাকব। কিছু কিছু ক্ষেত্রে হয়তো পর্যাপ্ত আশা পূরণ হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী আরও একটু মজবুত হলে, আর আরও একটু জনপ্রেমী হলে, আরও একটু জনবান্ধব হলে হয়তো বেশি ভালো হতো। যতখানি চেয়েছিলাম ততখানি হয়তো হয়নি, কিন্তু একই সাথেও এখন বাংলাদেশে বাকস্বাধীনতা চর্চা করা যাচ্ছে। এখন বাংলাদেশে কিছু বললেই হুট করে রাতের অন্ধকারে দরজা ভেঙে কাউকে তুলে নিয়ে যাচ্ছে না। সর্বোপরি শেখ হাসিনার কালো ছায়া বাংলাদেশের ওপর থেকে অনেকটাই সরে গিয়েছে। যদিও আমরা পথে ঘাটে এখনও লীগের আনাগোনা দেখতে পাই, নানা ধরনের ষড়যন্ত্রের আভাস আমরা পাই। আমি আশা রাখি যে বাংলাদেশের সরকার এবং ভবিষ্যতে বাংলাদেশের সাধারণ মানুষ যে কোনো ধরনের এই ধরনের চক্রকে প্রতিহত করবে এবং তাদেরকে বাংলার মাটিতে তাদের যে বিচার তারা পাওয়ার যোগ্য, সেই শাস্তি তারা পাবে। তাদের আত্মাহুতি ও ত্যাগের বিনিময়ে জনগণের সম্মিলিত শক্তি ও প্রতিরোধের কাছে স্বৈরাচারী শাসক ও তার দোসররা পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। বাংলাদেশ দেখেছিল এক নতুন ভোর। 2024-এর 5ই অগস্টের পরে যে পরিবর্তনটা আসলো, আমরা যে ছাত্রদের, তরুণদের যে ভূমিকা, জনগণের যে সম্পৃক্ততা, গভীর শ্রদ্ধার সাথে সেটা স্মরণ করি। যে সাহসিকতার পরিচয় তারা দিয়েছে এবং যে ডিটারমিনেশন তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। সত্য মিথ্যার মধ্যে সত্যটাকে বেছে নেওয়া, ন্যায় অন্যায়ের মধ্যে ন্যায়টাকে বেছে নেওয়া, এতে আমরা সত্যি অবাক বিস্ময় দেখেছি তাদেরকে। এবং তারা এতটুকু হেজিটেট করলো না ইন স্যাক্রিফাইসিং দেয়ার লাইফ ফর দ্যাট। সো উই ডেফিনেটলি কোনো কিছু বলার আগে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বৈষম্যের সৃষ্টি করে আমরা শেষ পর্যন্ত দেখছি যে একটা গোটা জাতির একটা বৃহৎ অংশ, যেটা আমাদের তরুণ ছাত্রছাত্রীদের অংশ, তারা সবাই হতাশ এবং তারা বিভ্রান্ত। তারা জানে না তারা কি করবে এবং তারা ভবিষ্যৎ নিয়ে এত অনিশ্চিত, যে কারণে তাদেরকে বারবার রাস্তায় নেমে আসতে হচ্ছে। সুতরাং গণ আন্দোলনের সেই উদ্দেশ্য থেকে আমরা যদি সবাই ওই একই স্পিরিটটা নিতে পারি, যে না, আমরা অনেক তরুণ ছাত্রছাত্রী, 1500-র চেয়ে অধিক ছাত্রছাত্রী প্রাণ দিয়েছে, তাদের প্রাণের বিনিময়ে, তাদের রক্তস্নাত জুলাইয়ের বিনিময়ে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশটা সবসময় এগিয়ে যাবে একটা এথিক্যাল, মোরাল এবং সোশ্যাল প্রায়োরিটি নিয়ে। স্বৈরাচারের পতনের পর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই মাহেন্দ্রক্ষণে জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তিসমূহের প্রতিনিধিরা পারস্পরিক আলোচনার মাধ্যমে এক ঐতিহাসিক ঐক্যমতে উপনীত হয়েছেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, ঐতিহাসিক অভ্যুত্থানের পর এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। ভয়ঙ্করভাবে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিও এতটা খারাপ থাকে না যতটা খারাপ করে দিয়েছে 16 বছরের লাগামহীন লুটপাটতন্ত্র। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থনৈতিকভাবে আমাদের যে উন্নতির শিখরে থাকার কথা ছিল, বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার কথা ছিল, সেই উচ্চতায় আমরা পৌঁছতে পারিনি। আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। স্বৈরাচারী সরকারের পতনের পর অর্থ পাচার রোধে কঠিন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। যাদের আত্মত্যাগের কারণে এই অভ্যুত্থান সম্ভব হলো, আমরা তাদেরকে এবং তাদের পরিবারকে প্রতি মুহূর্তে আমাদের দৃষ্টিতে রেখেছি। পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নানামুখী অপপ্রচারে লিপ্ত,
তারা সবসময় চাইবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় ঐক্যের শক্তিকে পরাভূত করতে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচেষ্টাকে লাইনচ্যুত করতে এবং বাংলাদেশকে পুনরায় করায়ত্ত করতে। আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না। আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি। গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ এখন একটি নতুন পথ চলায়, যেখানে বিচারহীনতার সংস্কৃতি থাকবে না, থাকবে আইনের শাসন, যেখানে ভোটাধিকার হবে পবিত্র এবং জনগণের ম্যান্ডেট হবে সর্বোচ্চ। 5 আগস্ট আমরা জানি শেখ হাসিনার পতন হয়েছে, সে দেশ ছেড়ে পালাইছে। এখন 17 বছর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু ক্ষুণ্ণ করছে, চেপে বসেছিল। একটা কোনো ইলেকশন ছিল না, কিছু ছিল না। এখন 5 তারিখে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যে বাংলাদেশটা নতুন করে গড়ে তোলার, কিন্তু 1 বছর পর আমরা এসে দেখতেছি 1 বছর প্রায় পূর্ণ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার, বিচার সব কিছু মিলিয়ে যে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বসেছিল দায়িত্বে, আমরা সেটার প্রতিফলন দেখছি না। তারা জনগণ যেটা আশা করতেছিল যে একটা ভালো সংস্কার হবে, বাংলাদেশের নতুন বন্দোবস্তের কথা শোনাইছে, সব কিছু মিলিয়ে আমরা আশা করছিলাম বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ফিরবে, বাংলাদেশের জনগণ নতুনভাবে পলিটিক্যাল নতুন কালচার চলে আসবে। আগের যে দখলবাজি, চাঁদাবাজি, রাজনীতিতে ক্যাডারগিরি সব কিছু ছিল। ইভেন ছাত্র সমন্বয়ক সহ যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা অস্বীকার করি না, তারা বলেছে নতুন বন্দোবস্তের কথা, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারাও চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। নিহত যারা হয়েছে এরকম অনেকেই আছে যে তারা হচ্ছে ফ্যামিলির একমাত্র আর্নিং সোর্স ছিল, তো তারা চলে যাওয়ার কারণে এখন ফ্যামিলি খুব বাজে অবস্থা আছে, এরকম অনেক দেখেছি। তো আমি বলবো যে সরকারের উচিত সেই ফ্যামিলিগুলোকে দেখা, এবং আহতর ক্ষেত্রেও ব্যাপারটা সেম। জুলাই যোদ্ধাদের তো আসলে কোনো কিছু দিয়েই তাদের যে ভূমিকা সেটার পর্যাপ্ত মর্যাদা দেওয়া সম্ভবও না, কোনোভাবেই এটা সম্ভব না। কিন্তু হ্যাঁ, একই সাথে এটাও স্বীকার করে কোনো উপায় নেই যে আমরা আরও অনেক বেশি তাদের জন্য করতে পারতাম, এবং বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তাদের শারীরিক মানসিক পুনর্বাসনের জন্য আরও অনেক ভূমিকা রাখতে পারত। যতটা করা সম্ভব ছিল ততটা করা হয়নি, এবং একই সাথে এই দাবিও রাখি যে তাদেরকে অতি দ্রুত পর্যাপ্ত মর্যাদার সহযোগে পুনর্বাসিত করা হোক। আর একই সাথে এই আন্দোলনের সময় রাজপথে খালি হাতে অস্ত্রের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদেরকে সেই মর্যাদাটা যেন সারা জীবন তারা পায়, সেই ব্যবস্থা করা হোক। এটি শুধু আইনের সংস্কার নয়, এটি একটি জাতির মানসিকতার পরিবর্তন, যেখানে রাষ্ট্র জনগণের সেবক হবে, শাসক নয়। 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কেবল একটি স্বৈরাচারী সরকারের পতন নয়, এটি ছিল বাংলাদেশের জনগণের আত্মমর্যাদা পুনরুদ্ধারের এক অবিস্মরণীয় জয়। তাদের আত্মত্যাগ ও সাহসিকতা আমাদের দেখিয়েছে সম্মিলিত শক্তি কতটা অপ্রতিরোধ্য হতে পারে। এখন সময় এসেছে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার, যেখানে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার হবে প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার, যেখানে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান হবে জবাবদিহিমূলক এবং শক্তিশালী। এই নতুন ভোর বাংলাদেশের জনগণের।